বাংলাদেশ তো খেলাধুলার জন্য ভালো জায়গা, ফলে এখানে লোকাল খেলোয়াড়, রিজিওনাল খেলোয়াড়, ইন্টারন্যাশনাল খেলোয়াড় সব খেলোয়াড়রা এখানে খেলতে আসছে। তো কে কখন কতটুকু কোন টাইপের খেলা খেলতে পারে সেটা ডিপেন্ড করে আমরা কতটুকু খেলতে দেই, আমাদের দেওয়ার বিষয়টা তো আছে। ফলে আমাদের রাজনীতিবিদরা যদি সতর্ক থাকে এবং দেশের প্রশ্নে, মানুষের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে এবং নিজের রাজনীতির প্রশ্নে সৎ হয়, তাহলে কারো খেলাধুলায় খুব বেশি কাজে আসবে না। সমস্যাটা হচ্ছে আমরা নিজেরাই ওই ষড়যন্ত্রের অংশীদার হই, কেউ কখনো আমরা ওই খেলার অংশীদার হই এবং তাতে উস্কানিও দেই কেউ কেউ। রাজনীতিবিদদের মধ্য থেকে যে যত বড় কথাই বলুক, রাজনীতিবিদরা যদি ঠিক হয়, যেমন রাশেদ ইয়াং লিডার হিসেবে আমার খুবই পছন্দের নেতা, কিন্তু রাজনীতিবিদ হলেই আবার সব রাজনীতিবিদদের ডিফেন্ড করাটাও খুব করবার মতো যে অবস্থানটা রাজনীতিবিদদের দরকার সেটা তারা বেশিরভাগই ধরে রাখতে পারেননি। একটা দেশে যেটা বলছে যে চাঁদাবাজ, সন্ত্রাসী গোষ্ঠী, কিশোর গ্যাং বা যারা যারা আছে এরা এরা কোন রাজনীতি করে, কিসের রাজনীতি করে, সুতরাং শুধু রাজনীতিবিদরাই খারাপ? হ্যাঁ, তারাও খারাপ, কিন্তু যারা এগুলা করে তারা কোনো না কোনোভাবে আশ্রয় প্রশ্রয় কোনো না কোনো রাজনৈতিক নেতা বা দলের পায়, না হলে তারা এটা করে টিকে থাকতে পারতো না। ফলে একটা দেশে দেশ পরিচালনা যেহেতু রাজনীতিবিদরাই করবে শেষ বিচারে গিয়ে গণতান্ত্রিক রাষ্ট্রে, সেক্ষেত্রে রাজনীতিবিদরা ঠিক হয়ে গেলে ওইগুলো ঠিক হওয়া সময়ের ব্যাপার মাত্র। এখন এই যে সমস্ত সেক্টরগুলো যে খারাপ আছে, এই খারাপটার দায়টা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনীতিবিদদের কিন্তু নিতে হবে, কারণ এটা নিয়ন্ত্রণ করবার জন্য তো তাদেরকে আমরা জনপ্রতিনিধি নির্বাচন করি, তাদেরকে আমরা সমর্থন করি, তাদের পেছনে স্লোগান দেই, খেয়ে না খেয়ে তাদের পেছনে দৌড়াই। তো তারা নিজেরাও দুর্নীতিতে কেউ কেউ সম্পৃক্ত হয়, রাষ্ট্রীয় নানান রকমের অপকর্মে যুক্ত হয়, দেশবিরোধী ভূমিকায় যুক্ত হয়, এবং সেই সুযোগে আমলা, প্রশাসনের লোক, সন্ত্রাসী গোষ্ঠী, নানান রকমের বাহিনী তাদের এই সুবিধা গ্রহণ করে এবং তাদেরকে তারা পালে। সুতরাং এই দায়টাকে রাজনীতিবিদদের না নেওয়ার সুযোগ নাই। বিরাজনীতিকীকরণের জন্য অনেকে ঢালাওভাবে রাজনীতিবিদদের খারাপ বলে, সেই উদ্দেশ্যটা খারাপ, কিন্তু রাজনীতিবিদরা যদি ভালো হয়ে যায় তাহলে এরা সবাই ঠিক হয়ে যাবে, এইটা আমার ধারণা, আমার বিশ্লেষণ তাই বলে। আর বাংলাদেশে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়ে কারো ষড়যন্ত্র থাকুক, ইন্ধন থাকুক, আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য ইন্ডিয়ার ষড়যন্ত্র থাকুক, যাই থাকুক, সেখানে পা দিচ্ছি তো আমরা এই গণঅভ্যুত্থানের পক্ষেরই কোনো না কোনো শক্তিগতভাবে পা দিচ্ছি। ওই ফাঁদে যদি না ঢুকতাম তাহলে তো এটা তো পারতো না। আজকে আপনি দেখেন যেই ধরনের কথা, স্লোগান, যা কিছু হচ্ছে, যেটা রাশেদ অলরেডি বলেছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে, তারেক রহমানের বিষয়ে 2 বছর 4 বছর আগেও যারা একটু নাক সিটকানো ভাব দেখাতো, তাদেরকেও এখন আমরা ব্যক্তিগত আলাপচারিতায় তাদের মুখ থেকেও শুনি যে উনি তো এখন অনেক ম্যাচিউরড অ্যাটিটিউড ওনার আসছে, ম্যাচিউরড সিদ্ধান্ত নিচ্ছেন, অনেক গোছালো পরিপক্ক কথা বলছেন, সিদ্ধান্ত দিচ্ছেন। এবং এই গণ অভ্যুত্থানের সময় এবং তার পরবর্তী একটা এমন কোনো সিদ্ধান্ত, কথা, বক্তব্য, আচরণ তার কাছ থেকে এদেশের কোনো রাজনৈতিক গোষ্ঠী উদ্ধার করতে পারবে না, গবেষণা করে বের করতে পারবে না, যেটা দিয়ে তারেক রহমান দেশের মানুষের বিপক্ষে কোনোভাবে যায়, ঐক্যের বিপক্ষে যে এরকম কোনো অবস্থান তিনি নিয়েছেন। সেই নেতাকেও এখন আপনার যখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জন্য যে বিএনপি ক্ষমতায় আসতে পারে নির্বাচন হলে, তারেক রহমান যেহেতু প্রধান নেতা হবে, সুতরাং আমাদের যদি রাজনীতিতে দাঁড়াতে হয় তাহলে আমাদের কাজ দিয়ে কতটুকু দাঁড়াতে পারবো তারা সেই চিন্তা না করে, তারা চিন্তা করে বিএনপিকে কতটা হিউমিলেট করে, বিতর্কিত করে, অপদস্থ করে, তার দলটাকে এবং শীর্ষ নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে মানুষকে তাদের উপর খেপিয়ে আমাদের পক্ষে আনা যায়। সেই কৌশলে গিয়ে যেটা করছে, স্লোগান দিচ্ছে, সে তারেক যাবে সেই পথে, হাসিনা গেছে সেই পথে, কিভাবে সম্ভব? এটা দলের নেতা,
যাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, মায়া আছে, জুলাই গণঅভ্যুত্থানে ও ভূমিকার তারুণ্যের যে দারুণ ভূমিকা তারা রেখেছে, সেই জন্য সেই নেতারা বলছে যে দেশে জমন্য সমর্থন থাকলে কারো দিল্লিতে পালিয়ে থাকতে হয় না, লন্ডনেও বসে থাকতে হয় না। তো দেশে জনসমর্থন না থাকলে তারেক রহমান এই ফ্যাসিবাদ আমলে 16 বছর ওইখানে বসে নেতৃত্ব দিয়ে এই দলটাকে ভাঙনের হাত থেকে রক্ষা করে অন্যতম প্রধান শক্তিশালী দল হিসেবে টিকিয়ে রেখেছে কিভাবে? বিএনপি কি করে এখনো দেশের অন্যতম প্রধান দল হয়ে ওঠে? বিএনপির এই যে এনসিপি, জামায়াত ইসলাম বা বিএনপির মধ্যে বা অন্য নেতাদের মধ্যে যেই পারস্পরিক দ্বন্দ্ব বিদ্বেষের কথা আসছে, এটা তো হবার কথা না। আপনারা এই প্রতিযোগিতাটা করেন, ভোটের বাজারে করেন, নির্বাচন হলে ভোট পাওয়ার জন্য আপনারা একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবেন, সেটুকু গ্রহণযোগ্য না হইলেও আমাদের কালচারে আমরা মেনে নিতে পারি। কিন্তু এখন আপনারা সংস্কারের প্রশ্নে ডিবেট করেন, কথা বলেন, কিন্তু এই যে ব্যক্তিগত যে কাদা ছোড়াছুড়ি করে যে বিভেদ বাড়াচ্ছে, যারা এই বিভেদটা বাড়াচ্ছে তারাই মূলত ফ্যাসিবাদকে পুনর্বাসনের প্রকল্প হাতে নিয়েছে।